নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ। বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাতে বিএনপির দুই গ্রুপ লালমিয়া মেম্বার এবং মোসাদ্দেক হোসেন সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন রনি নামের একজন এবং আরও দুইজন আহত হন। সংঘর্ষের সূত্রপাত লালমিয়ার প্রবাসী ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে। বুধবার দুপুরে সেই উত্তেজনার পুনরাবৃত্তি ঘটে। মোসাদ্দেক হোসেনের সমর্থকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে লালমিয়া সমর্থকরা পাল্টা ধাওয়া দেয়। ককটেল বিস্ফোরণ, দোকান ভাঙচুর এবং উভয় পক্ষের তীব্র সংঘর্ষে পুরো এলাকা অসন্তোষ হয়ে ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ। বেনাপোলে সীমান্তের ইসামতি নদীর পাড়ে থেকে 6 ঘন্টার ব্যবধানে 3 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নদীতে ভাসমান অবস্থায় ও নদীর পাড় থেকে মরদেহগুলো পাওয়া যায়। নিহতদের পরিবারের অভিযোগ এবং ঘটনাস্থলে পাওয়া তথ্য নতুন রহস্য তৈরি করেছে। নিহতরা হলেন সাকিব হোসেন ট্রাক হেল্পার, জাহাঙ্গীর কবির ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত এবং সাবুর আলী। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো বেনাপোল পোর্ট থানা ও সারসাধীন ইসামতি নদীর 2 অংশ থেকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মতে নিহতরা মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সাকিব হোসেন নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। জাহাঙ্গীর কবির অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তার মৃত্যু হয় বলে পরিবারের ধারণা। সাবুর আলী নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে আনার সময় তিনি মারা যান। বিজিবি ও পুলিশের বক্তব্য অনুসারে বিএসএফ এর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তারা জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। ইসামতি নদীর এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই বাণিজ্য নীতি নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। চীন ও মেক্সিকোর পর এবার ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ভারতের উচ্চ শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রেও পাল্টা শুল্ক আরোপ করবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি চীনের পর ভারতের বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করায় ক্ষুব্ধ ট্রাম্প বলেছেন, যদি তারা আমাদের পণ্যের উপর 100% শুল্ক আরোপ করে, আমরা কেন তাদের জন্য শূন্য শুল্ক রাখব। 2019 সালে ট্রাম্প প্রশাসনের অধীনে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক বৃদ্ধির পর থেকেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ। প্রতিশোধ হিসাবে ভারত বেশ কিছু মার্কিন পণ্যের উপরে শুল্ক আরোপ করে। এবার ট্রাম্প প্রশাসনের ঘোষণায় ভারতের তথ্য প্রযুক্তি, ঔষধ এবং টেক্সটাইল খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গেল অর্থবছরে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার ছিল, যেখানে রপ্তানির পরিমাণ $77.52 বিলিয়ন। ট্রাম্পের বাণিজ্য নীতি পারস্পরিক সুবিধা শব্দটি গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, আমাদের সঙ্গে যেমন ব্যবহার করা হবে আমরা তেমনই প্রতিক্রিয়া জানাবো। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্ক আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তুরাক তীরে তাবলিগ জামাতের সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি
জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। তিনি নিহতদের জন্য দোয়া ও আহতদের জন্য সুস্থতা কামনা করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে বলেন, 18 ডিসেম্বর ভোরে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তাবলিগ জামায়াতের দীর্ঘদিনের দাওয়াতি কাজ ও ইসলামের প্রচারে অবদানের কথা উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশ ও উম্মাহর স্বার্থে তাবলিগ জামায়াতের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা জরুরি। পাশাপাশি তিনি নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। অধ্যাপক পারোয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। বিজয় দিবস উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য উঠে এলো আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য। তিনি দাবি করেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ইতিহাস পালানোর আর স্বাধীনতা প্রকৃত ঘোষণা এসেছিল জিয়াউর রহমানের কাছ থেকে। যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত 16 বছর ধরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নামে দোকান খুলে মাল বিক্রি করেছেন, কিন্তু 71-এর ইতিহাস আসলে পালানোর ইতিহাস। 7 মার্চের ভাষণ ছিল প্রধানমন্ত্রিত্বের জন্য, স্বাধীনতার জন্য নয়। জিয়াউর রহমানের ঘোষণায় জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদীর উদ্ভটপূর্ণ বক্তব্যের জন্য আওয়ামী লীগ দায়ী। তাদের নেতাকর্মীরা যখন ক্ষমতা হারায় তখন লেজ তুলে পালিয়ে যায়। তবে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আনন্দে মেতে উঠবেন না, ভোটের মধ্যে ক্ষমতা আসতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে। বক্তব্যে টুকু আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা চালালেও বিজয় দিবসের মূল বার্তা জাতীয় ঐক্যের। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের ধারাবাহিক হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রামে ছাত্রদল কর্মী জসিম উদ্দিনকে ছুরির আঘাতে হত্যা, গাজীপুরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেনের এবং এআইইউর শিক্ষার্থী ওয়াজিদ সীমান্তের খুনের ঘটনায় গভীর উদ্বেগজনক। ছাত্রদল আশঙ্কা করছে, গণ অভ্যুত্থানের সক্রিয় শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ছাত্রদল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছাত্রদলের মতে, সরকারের উদাসীনতা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বেড়ে গেছে। তারা দ্রুত এই পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার পেছনে কী কারণ রয়েছে, বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন নিউজ 24/1 এবং ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস সহ 10 জনকে বিস্ফোরক আইনে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের নির্দেশে কঠোর নিরাপত্তায় তাদের হাজির করা হয় এবং শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল ইসলামের আদালতে 10 আসামিকে হাজির করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে চন্দন দাস সহ
বাকি আসামিদের গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। এই মামলার আসামিদের মধ্যে রয়েছে আমান দাস, রুমিত দাস, নয়ন দাস সহ আরও 7 জন। এর আগে গত 17 নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর সময় তার অনুসারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। তার পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত 3 জন আসামি এ মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডের পাশাপাশি বিস্ফোরক মামলায় আসামিদের গ্রেফতার দেখানোর বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তকে আরও প্রসারিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিন্দ্রম রায় দীপকে নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দীপকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্তে উঠে এসেছে নাট্য অঙ্গনে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, টায়া, তানজিন, তিশা এবং সঙ্গীতশিল্পী সুনিধি নায়কের মতো সেলিব্রিটিদের মাদক সংক্রান্ত লেনদেনের প্রমাণ। গত 17 অক্টোবর ঢাকার বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া দীপের মোবাইল ও হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পীরা সাংকেতিক ভাষা, সীসা, MDMA, LSD এবং কুসহ নানা ধরনের মাদক অর্ডার করতেন। সংশ্লিষ্টরা জানায় দ্বীপ গ্রুপে থাকা নম্বরগুলো যাচাই করে নিশ্চিত হওয়া গেছে সেগুলো সাফা কবির, টায়া এবং তানজিন, তিশা সহ সংশ্লিষ্টদেরই। সুনিধি নায়কের মাদক আসক্তির বিষয়টিও প্রমাণ হয়েছে। মাদকের এই নেটওয়ার্ক শুধু দ্বীপের মাধ্যমেই সীমাবদ্ধ নয়। রাজধানীর বনানী ও গুলশানে ব্যবসায়িকরা, ধনাঢ্য পরিবারের সন্তানদের মধ্যেও এটি ছড়িয়ে পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতিমধ্যেই চক্রের উপরে কঠোর নজরদারি চালাচ্ছে। বিষয়টি নিয়ে চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। পঞ্চগড়ের সীমান্তে এলাকা থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার 746 এলাকা থেকে ওয়াসিম 45 নামের এই কিশোরকে ধরে নিয়ে যায় BSF এর সদস্যরা। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায় 4-5 জন কিশোর ভারতের অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল, যার মধ্যে ওয়াসিম ছিল। সবাই পালিয়ে এলেও ওয়াসিম ধরা পড়েন। পরে তাকে গোলাবাড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ওয়াসিমের সঙ্গে আটকাদেশ প্রক্রিয়া চলছে। বিজিবি কোম্পানিরা পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। তাদের আশাবাদ রাতেই এই কিশোরকে দেশে ফিরে আনা সম্ভব হবে। এই ঘটনায় দুই দেশের সীমান্তে নিরাপত্তা ও মানবাধিকার সমস্যা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15 বছরের বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধানে 5 সদস্যের একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মঙ্গলবার এই 5 সদস্যের কমিটি গঠন করেছে। উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, SM রাশেদ হাসান এবং AK মর্তুজা আলী আসগর। এই টিমকে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয় এবং হাসিনা পরিবারের অন্যান্য বিরুদ্ধে ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং সম্পদ জব্দের মতো ব্যবস্থা নেওয়ার। দুদক জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 8টি প্রকল্প মোট 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্পেই অভিযোগ করা হয়েছে $500 কোটি বা 59,000 কোটি টাকা আত্মসাতের। এজন্য মামলাটির একটি ব্যাংকের মধ্যস্থতা করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অভিযোগ অনুযায়ী প্রকল্পের রোসাটম এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। প্রতিবেদনগুলোতে আরও বলা হয় 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেন। সেই সাক্ষাতের সময় ঢাকা মস্কোর অস্ত্র
চুক্তির পিছনে ভূমিকা কথাও উঠে আসে। দুদকের এই অনুসন্ধানে ফলে আরও শঙ্কা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা অর্থ পাচারের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। দুদক কিভাবে শেখ হাসিনা ও তার পরিবারের তাদের ক্ষমতার অপব্যবহারের অনুসন্ধান করবে, চোখ রাখুন নিউজ 24 আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক দিন আর মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।